সন্ধ্যা নামতে শুরু করেছিল। নিজের ঘরের দরজা খুলে মীরা যখন ভেতরে ঢুকলো, তখন তার দুই হাতে ঠাসা শপিং ব্যাগ আর মুখে এমন এক উজ্জ্বল হাসি, যেন সে গোটা দুনিয়া জয় করে ফেলেছে। ভেতরে ড্রয়িং রুমে বসে থাকা তার স্বামী মনোজ তাকে দেখা মাত্রই ভুরু কুঁচকে উঠল। এইসব কি মীরা? আজও আবার শপিং করতে বেরিয়েছিলে নাকি? বিরক্ত স্বরে প্রশ্ন করল মনোজ। কিন্তু মীরা তখন নিজের আনন্দে ডুবেছিল। সে ব্যাগগুলো টেবিলের ওপর রাখলো আর মুখ ভরা হাসি নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল, আরে মনোজ, তুমি ভাবতেই পারবে না আজ কি দারুণ সেল ছিল। আমি তো জানতামই না। কাল কিটি পার্টিতে মিসেস মিত্র বলেছিল এত সুন্দর সুন্দর ড্রেস, নামি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট সবই এত কম দামে। নিজেকে আর আটকাতে পারিনি। এই শাড়িটা দেখো, অর্ধেক দামে পেয়েছি। আর এই বিউটি প্রোডাক্টগুলোর অফার এমন ছিল যে না বলতে পারিনি। মীরার কথা শুনে মনোজ মাথায় হাত দিল, তারপর গর্জে উঠল, এই অকারণ খরচ কবে বন্ধ করবে মীরা? আগেও তোমাকে বুঝিয়েছি এই সব ফালতু জিনিসে টাকা নষ্ট করো না, কিন্তু শোনো তো না। এটা তো এখন তোমার অভ্যেস হয়ে গেছে। স্বামীর ধমকে মীরার উৎসাহ একটু ম্লান হয়ে গেল। ধীরে গলায় সে বলল, কিন্তু মনোজ, প্রতিটা পার্টিতে আমার বান্ধবীরা কত দামি জামাকাপড় আর গয়না পরে আসে। সবার চোখ থাকে ওদের দিকে, প্রশংসাও ওরাই পায়। আমারও তো সাজতে ভালো লাগে। হীরের গয়না না হোক, নিজের পছন্দের জামাকাপড় তো কিনতেই পারি, তাই না? এই কথা শুনে মনোজের রাগ আরো বেড়ে গেল। সে বলল, তাহলে বান্ধবীদের দেখে দেখে ঘরটাই সর্বনাশ করবে। বাচ্চাদের পড়াশোনা, সংসারের খরচ, এগুলো কে দেখবে? জানো তুমি, ওরা যে হোস্টেলে থেকে পড়ছে তার ফি কত বেড়েছে? তোমার এই এত খরচ আমাকে একদিন ভিখারি করে ছাড়বে। এবার মীরাও রেগে গেল। তাহলে কি আমি নিজের জন্য কিছুই কিনতে পারবো না? এই সময়ই মীরার ফোনটা বেজে উঠল। সে ফোন ধরলো, ওপাশে তার বাবা শিবপ্রসাদ বাবুর কণ্ঠ। হ্যালো মীরামা। হ্যাঁ বাবা, কেমন আছো? শরীরটা ঠিক আছে তো? ঠিক আর কোথায় থাকে রে মা, কয়েকদিন ধরেই ভাবছি ডাক্তার দেখাবো, কিন্তু একা যাওয়ার সাহস হয় না। মীরার বুক ধক করে উঠল। গত বছরই তার মা মারা গেছেন। একমাত্র সন্তান সেই। বাবার দেখাশোনা করার আর কেউ নেই। বাবার ক্লান্ত ভাঙা কণ্ঠ শুনে তার আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। সে বলল, বাবা চিন্তা করো না, কাকার ছেলে অমিতকে বলো না, ও তো কাছেই থাকে। ও তোমাকে ডাক্তার দেখিয়ে দেবে। আমি এখনই ওকে ফোন করছি। শিবপ্রসাদ বাবু হালকা কাশির ফাঁকে বললেন, ডাক্তার মা, কিন্তু অমিত তার বউ বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে গেছে, বাড়িতে নেই। এখন বুঝতে পারছি না কি করব। এই কথা শুনে মীরার বুকটা হু হু করে উঠল। চিন্তা করো না বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুমি একটু বিশ্রাম নাও। ফোন রাখতেই মীরার মুখে গভীর উদ্বেগের ছাপ পড়ে গেল। সে মনোজের দিকে তাকিয়ে বলল, শোনো, বাবার শরীরটা ভালো না। কাকার বাড়িতেও এখন কেউ নেই। আমার মনে হয় বাবাকে এখানে নিয়ে আসা উচিত। গ্রামে একেবারে একা। মনোজ কোনো উত্তর দিল না। মীরা আবার বলল, এভাবে একা থাকা ঠিক না। মনোজ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে শুধু একটাই কথা, আরেকটা খরচ। তার চোখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। দেখো মীরা, এই আবহাওয়ায় হালকা অসুস্থ হওয়া তো স্বাভাবিক। তাছাড়া শহরের দূষণ কত। এখানে এলে বাবার শরীর আরো খারাপ হতে পারে। গ্রামে খোলা হাওয়া, পরিচিত পরিবেশ, ওখানেই উনি ভালো থাকবেন। অকারণে কেন ওনাকে কষ্ট দেবে? মীরা চুপ করে গেল, কিন্তু বাবার কথা ভেবে তার মন অস্থির হয়ে উঠছিল। কিছুক্ষণ পরে মনোজ আবার বলল, এটা ভেবো না যে আমি বাবার কথা ভাবি না, কিন্তু এই বয়সে এসব তো হতেই থাকে। ফোনে খোঁজ নেবে, খুব দরকার হলে তুমি কদিন গ্রামে গিয়ে থাকো। মীরার মাথা নাড়ল। হয়তো তুমি ঠিকই বলছো, শহরের পরিবেশে বাবার শরীর আরো খারাপ হতে পারে। দুদিন কেটে গেল। প্রতিবার ফোন করলে বাবার কণ্ঠ আরো দুর্বল শোনাচ্ছিল। তৃতীয় দিন সকালে মীরা ফোন করলো, বাবা এখন কেমন আছো? আগের মতোই মা, ওষুধেও তেমন কাজ হচ্ছে না। ভাবছি অন্য ডাক্তার দেখাবো, কিন্তু একা যেতে পারছি না। তোমরা এলে ভালো হতো। মীরার চোখে জল এসে গেল।
আপনি চিন্তা করবেন না বাবা, আমি কিছু ব্যবস্থা করছি। ফোন রেখে সে সোজা মনোজের কাছে গেল। মনোজ, বাবার শরীর ভালো না, উনি চাইছেন আমরা গ্রামে যাই। মনোজ বিরক্ত মুখে বলল, এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। অফিসে কাজের চাপ খুব। গ্রামেও এখন ভালো ডাক্তার আছে, ওখানেই দেখাক। মীরা আর কিছু বলল না, ভারী মনে রান্নাঘরে চলে গেল। তার চলে যাওয়ার পর মনোজ রাগে খবরের কাগজটা টেবিলে ছুঁড়ে ফেলল। অসহ্য! ওর বাবা তো রোজই অসুস্থ থাকে, বারবার ফোন করে ডাকতে থাকে। আমাদের কি কোনো কাজ নেই? নিজেরা ডাক্তার দেখাতে পারে না? সব দায়িত্ব কি আমার? আমি কি ওর বাবার দেখাশোনার ঠিকাদার? কিছুক্ষণ পর নাস্তা করে মনোজ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মনোজ চলে যাওয়ার পর মীরা দ্রুত ঘরের সব কাজ সেরে নিতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সেই সময় দরজায় হালকা একটা কড়া নাড়ার শব্দ হলো। মীরা তাড়াতাড়ি হাত মুছে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়েছিল তাদের ভাড়াটে নিশা। তার হাতে একটি প্লেটে কয়েকটা বেসনের লাড্ডু। হেসে নিশা বলল, বৌদি, আজ আমি বেসনের লাড্ডু বানিয়েছি, ভাবলাম আপনার জন্য কিছু নিয়ে আসি। মীরা হালকা একটা হাসি দিয়ে লাড্ডুগুলো নিল এবং ধন্যবাদ জানালো, কিন্তু তার মুখে আনন্দের ছাপ ছিল না। নিশা সঙ্গে সঙ্গেই তার বিষণ্ণতা বুঝে ফেলল। বৌদি, কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত লাগছে। মীরা ভারী গলায় বলল, তেমন কিছু না, শুধু বাবার শরীরটা ভালো নেই। এই কথা শুনে নিশা একটু চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে ওনার? মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কি বলবো, উনি আগে থেকেই ডায়াবেটিসের রোগী, এখন আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি মনোজকে বলেছিলাম গিয়ে বাবাকে ডাক্তার দেখিয়ে আনি, কিন্তু ওনার তো সময়ই নেই। নিশা সহানুভূতির দৃষ্টিতে মীরার দিকে তাকালো। বৌদি, তাহলে তো আপনার খুব দুশ্চিন্তা হচ্ছে। ঠিক সেই সময় বাজার থেকে নিশার স্বামী প্রকাশ ফিরে এলো। তাকে দেখেই নিশা বলল, আরে প্রকাশ, তুমি ঠিক সময়ে এসেছো। দেখো না বৌদি কতটা চিন্তায় আছে, ওনার বাবার শরীর ভালো না, আর মনোজ দাদার কাছে যাওয়ার সময় নেই। সব কথা শুনে প্রকাশ সঙ্গে সঙ্গেই বলল, আরে এতে এত ভাবার কি আছে? নিশা, তুমি বৌদির সঙ্গে চলে যাও, আমি তোমাদের গাড়িতে পৌঁছে দেব। এই কথা শুনে মীরা একটু চমকে গেল। সংকোচের সঙ্গে বলল, আরে না না, এত কষ্ট করবেন না। প্রকাশ হাসি মুখে বলল, বৌদি, এতে কষ্টের কি আছে? আঙ্কেল তো অসুস্থ, নিশ্চয়ই খুব কষ্টে আছেন। এমন সময়ে আপনাকে ওনাকে ডাক্তার দেখাতেই হবে। আর আমরা তো একে অপরের পরিবারের মতো, একে অপরের কাজে যদি না আসি তাহলে আর কে আসবে? নিশাও স্নেহ ভরে বলল, হ্যাঁ বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে যাব, প্রকাশ আমাদের পৌঁছে দেবে। তাদের কথা শুনে মীরার মনটা হালকা হয়ে গেল। প্রকাশ সঙ্গে সঙ্গে গাড়ির চাবি তুলে নিয়ে বলল, তাহলে চলুন বৌদি, এখনই বেরাই, দেরি করা ঠিক হবে না। মীরা কৃতজ্ঞ চোখে নিশা আর প্রকাশের দিকে তাকিয়ে ওড়নাটা তুলে নিল এবং তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কখনো কখনো সাহায্য এমন জায়গা থেকেই আসে যেখান থেকে আমরা কল্পনাও করি না। গাড়িতে বসে মীরা মনে মনে ভাবল। গ্রামে পৌঁছে প্রকাশ মীরার বাবা শিবপ্রসাদ বাবুকে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষা করার পর ডাক্তার বললেন, ওনার সুগার লেভেল অনেক বেড়ে গেছে আর ফুসফুসে সংক্রমণের লক্ষণও দেখা যাচ্ছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খেলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। হাসপাতাল থেকে ফিরে মীরা দুদিন বাবার কাছেই থেকে গেল। বিদায়ের সময় প্রকাশ বলল, বৌদি, যদি আর কোনো কিছুর দরকার হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, যে কোনো সময় ফোন করবেন। এই কথা বলে প্রকাশ আর নিশা বাড়ি ফিরে গেল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে মীরা গ্রাম থেকে বাড়ি ফিরল। ভেতরে ঢুকেই সে সোফায় বসে পড়ল। ড্রয়িং রুমে মনোজ টিভি দেখছিল। মীরাকে দেখেই সে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন বাবা? মীরা জলের গ্লাস তুলে নিয়ে বলল, এখন ভালো আছেন। ওনার সুগার লেভেল অনেক বেড়ে গিয়েছিল, খাওয়ার ব্যাপারে তো কোনো নিয়মই মানেন না। তার ওপর গত কয়েকদিন ধরে কোর্ট কেসের দৌড়াদৌড়িতে নিজের শরীরের দিকে একদম খেয়ালই রাখেননি, তাই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তবে একটা ভালো খবরও আছে, বছরের পর বছর ধরে যে জমির মামলা চলছিল সেটা শেষ পর্যন্ত বাবার পক্ষেই রায় হয়েছে। কেস? কোন কেস? মনোজ চমকে উঠে জিজ্ঞেস করলো। মীরা বলল,
ওই যে বাবার জমির মামলা, যেটা এত বছর ধরে চলছিল। মনোজের হাত থেকে চায়ের কাপ প্রায় পড়েই যাচ্ছিল। চোখ বড় বড় হয়ে গেল তার। ওই জমিটা, যেটা হাইওয়ের পাশে? সে সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, সেই জমিটাই। বাপরে, ওই জমির দাম তো এখন কোটি টাকার ওপর। মনোজ অবাক হয়ে বলল। মীরা শান্তভাবে উত্তর দিল, প্রায় 5 কোটি হয়ে গেছে। বাবা ভাবছেন জমিটা বিক্রি করবেন। মনোজের মনে হলো যেন হঠাৎ করে সে এক গুপ্তধনের চাবি পেয়ে গেছে। তার মুখে অদ্ভুত এক উত্তেজনা আর খুশির ঝলক ফুটে উঠল। ওহ, এটা তো দারুণ খবর। আচ্ছা, বাবা কিছু বলেছেন এই টাকাটা কি করবেন? না, এখনো কিছু ভাবেননি। আর এমনিতেই শরীর যদি সঙ্গ না দেয় তাহলে টাকাই বা কিসের। মনোজ গম্ভীর ভাব ধরে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, হ্যাঁ, বড় সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া উচিত। শেষ পর্যন্ত এটা তো ওনার সারা জীবনের পরিশ্রমের ফল। কিন্তু মনোজের মাথার ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। বাইরে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত মীরা তো তার বাবার একমাত্র মেয়ে। এই সম্পত্তির আসল অধিকার তো তাদেরই। এই ভাবনায় সে ডুবে যাচ্ছিল। রাতে রান্নাঘরের কাজ সেরে মীরা ঘরে এলো, দেখলো মনোজ ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু তার মন স্ক্রিনে নেই। বিছানায় বসে বালিশ ঠিক করতে করতে মীরা বলল, কি ভাবছো এত? কাজ হয়ে গেলে ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ো না। মনোজ তখন বলল, মীরা, তোমার বাবার শরীর ভালো না। ওনাকে এখন একা গ্রামে রেখে দেওয়াটা ঠিক হবে? উনি আমাদের বড়, ওনার দেখাশোনা করা আমাদের দায়িত্ব। আমি তো আগেও বলেছিলাম গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসি, কিন্তু তখন তোমার কাছে অফিসের কাজই বেশি জরুরি ছিল। আমি কি জানতাম যে ওনার অবস্থা এতটা খারাপ? এখন তো মনে হচ্ছে ওনাকে এখানেই নিয়ে আসা উচিত। আমাদের সঙ্গে থাকলে আমরা ঠিকভাবে ওনার যত্ন নিতে পারবো। মনোজের কথা শুনে মীরা একটু দ্বিধায় পড়ে গেল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামের পরিবেশ ওনার জন্য ভালো। শহরের দূষণে তো সুস্থ মানুষেও অসুস্থ হয়ে পড়ে। আর এখানে এসে ওনার মন বসবে কিনা সেটাও তো বলা যায় না। 2-1 দিনের মধ্যেই অমিত বাড়ি ফিরে আসবে। ওরাই তখন বাবার দেখাশোনা করবে। মনোজ বিরক্ত গলায় বলল, আরে মীরা, আজকাল সবাই নিজের কাজে ব্যস্ত। যদি আবার বাবার শরীর খারাপ হয়, দায়িত্ব কে নেবে? অন্যের ওপর কেন নির্ভর করব? আমি বলছি ওনাকে এখানেই নিয়ে আসি। মীরার মনে কথাটা কিছুটা যুক্তিযুক্ত লাগলো। তুমি ঠিকই বলছো। এখানে থাকলে আমাদের চোখের সামনেই থাকবে, সব দিক থেকে আমরা ভালোভাবে খেয়াল রাখতে পারবো। ঠিক আছে, তাহলে কাল বাবাকে ফোন করে বলবে এই রবিবার আমরা ওনাকে নিতে যাচ্ছি। পরদিন সকালে ঘুম ভাঙতেই মীরা দেখল মনোজ আগেই তৈরি হয়ে বসে আছে। সে অবাক হয়ে বলল, আজ এত সকালে তৈরি? অফিসে তাড়াতাড়ি যেতে হবে নাকি? না, আজ অফিস নেই, ছুটি নিয়েছি। ছুটি? কেন? মীরা আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো। আজই আমরা গ্রামে যাচ্ছি বাবাকে নিয়ে আসতে। কিন্তু আমরা তো রবিবার যাওয়ার কথা ভেবেছিলাম। আজ হঠাৎ? মনোজ বলল, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। ওনার স্বাস্থ্যের প্রশ্ন, আর এই ব্যাপারে আমি কোনো দেরি বা গাফিলতি করতে চাই না। আর শোনো মীরা, তোমার কাকার ছেলে অমিত খুব চালাক। তোমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে জমিটা নিজের নামে করে নিতে একটুও দেরি করবে না। তখন আমরা শুধু হাত মলব। বাবাকে এখানে নিয়ে এলে এক ঢিলে 2 পাখি মারা যাবে। এই কথা শুনে মীরা একটু ভেবে বলল, হ্যাঁ, অমিতের ওপর তো ভরসা করা যায় না। ঠিক আছে, আমি এখনই বাবাকে ফোন করি। মীরা বাবাকে ফোন করতেই তিনি বললেন, কিন্তু মা, তোমরা এখানে কেন আসবে? আমার শরীর এখন অনেকটাই ভালো, আমি এখানেই ঠিক আছি। মীরা চিন্তিত গলায় বলল, বাবা, তুমি বোঝার চেষ্টা করো। শহরে আমাদের সঙ্গে থাকলে আমরা তোমাকে আরো ভালোভাবে দেখাশোনা করতে পারবো। এই সময় মনোজ ফোনটা মীরার হাত থেকে নিয়ে কর্তব্যপূর্ণ গলায় বলল, বাবা, এবার আর কোনো যুক্তি শুনবো না। আপনার স্বাস্থ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজই আমরা আপনাকে নিতে আসছি, এই সিদ্ধান্ত চূড়ান্ত। শিবপ্রসাদ বাবু হালকা হাসি দিয়ে বললেন,
কত খেয়াল রাখো তোমরা আমার। কিন্তু সত্যি বলতে কি, এখানেই আমার শান্তি। এই মাটি, এই পরিবেশ সবই তো আমার নিজের। মনোজ আবেগঘন স্বরে বলল, কিন্তু আপনি জানেন না মীরা আর আমি আপনাকে নিয়ে কতটা চিন্তায় থাকি। আপনি আমাদের সামনে থাকলে আমাদের মন শান্ত থাকবে। মীরা আপনার একমাত্র মেয়ে, তাই আপনার দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য। ভাবুন তো, যদি আমার বাবার জায়গায় আপনি থাকতেন, আমি কি তখন কিছুই করতাম না? মনোজের একের পর এক যুক্তির সামনে শেষ পর্যন্ত শিবপ্রসাদ বাবুর আর কিছু বলার রইল না। অনিচ্ছা সত্ত্বেও তিনি তাদের সঙ্গে যাওয়ার জন্য সম্মতি দিলেন। সন্ধ্যার সময় মনোজ ও মীরা শিবপ্রসাদ বাবুকে নিয়ে বাড়ি ফিরে এলো। গাড়ি থামিয়ে মনোজ বলল, মীরা, তুমি গেট খুলে দাও, আমি বাবাকে গাড়ি থেকে নামতে সাহায্য করছি। মীরা গাড়ি থেকে নেমে ডোরবেল বাজাতেই ভেতর থেকে নিশার কণ্ঠ শোনা গেল, বৌদি, আসছি। এর মধ্যেই মনোজ শিবপ্রসাদ বাবুর হাত ধরে সাবধানে গাড়ি থেকে নামালো। নিশা তাড়াতাড়ি গেট খুলে দিয়ে তাকে দেখে সঙ্গে সঙ্গেই কুশল বিনিময় করলো। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, খুব ভালো করেছেন বৌদি, আঙ্কেলকে এখানে নিয়ে এসেছেন। শিবপ্রসাদ বাবুর আসার পর ঘরের পরিবেশটা যেন একেবারেই বদলে গেল। চারদিকে একটা আনন্দের আমেজ ছড়িয়ে পড়ল। মীরা ভোরবেলায় উঠে তার জন্য নাস্তা বানাতো, আর মনোজ অফিস থেকে ফিরে সন্ধেবেলা তার পাশে বসে গল্প করত। শিবপ্রসাদ বাবুও সেখানে এসে বেশ খুশি ছিলেন। এক সন্ধ্যায় সবাই চা খাচ্ছিল, তখন মনোজ আসল কথা এলো। চায়ে চুমুক দিয়ে সে বলল, বাবা, সত্যি বলতে কি, আপনি আসার পর থেকে বাড়িতে যেন এক আলাদা রকমের প্রাণ ফিরে এসেছে। ঈশ্বরের কৃপায় সবই আছে, শুধু একজন বড় মানুষের অভাব ছিল, সেটাও পূরণ হয়েছে। তবে একটা বিষয় আছে যেটা মাঝে মাঝে চিন্তায় ফেলে। শিবপ্রসাদ বাবু একটু চমকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, সব ঠিক তো? মনোজ বলল, হ্যাঁ বাবা, সব ঠিকই আছে, কিন্তু আজকালকার দিনে এই বাড়িটা একটু পুরনো ধাঁচের মনে হয়। বাচ্চাদের বন্ধুরা যখন এখানে আসে তখন ওরা নাকি এই বাড়িতে তাদের আনতে লজ্জা পায়। শিবপ্রসাদ বাবু বিস্মিত হয়ে বললেন, কেন বাবা, বাড়িটা তো মন্দ নয়। মনোজ ব্যাখ্যা করলো, বাবা, ওদের বন্ধুদের বাড়ি অনেক বড় আর আধুনিক, তুলনা করলে এই বাড়িটা ওদের কাছে একটু সাদামাটা লাগে। যদি বাড়িটা কোনো পশ এলাকায় হতো আর আধুনিক ডিজাইনের হতো, তাহলে ব্যাপারটাই আলাদা হতো। আজকাল তো প্রপার্টির দাম আকাশ ছোঁয়া। ভালো কোনো সোসাইটিতে বড় বাড়ি কিনতে গেলে অনেক টাকার দরকার। শিবপ্রসাদ বাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, কথাটা ঠিকই, এখন তো সব কিছুর খরচ বেড়ে গেছে। মনোজ আবার বলল, সেটাই তো বাবা, আর নতুন বাড়ি নিলে সেটাও ভালো মতো বড় হতে হবে। বাচ্চারাও বড় হচ্ছে, ওদেরও আলাদা আলাদা ঘর লাগবে। এত কিছুর ব্যবস্থা কিভাবে হবে সেটাই বুঝতে পারছি না। মনোজের কথা শুনে শিবপ্রসাদ বাবু গভীর চিন্তায় পড়ে গেলেন। চায়ের কাপটা টেবিলে রেখে তিনি ধীরে বললেন, তাহলে এতে চিন্তার কি আছে বাবা, তোমাদের যা দরকার আমাকে বলো। এই কথা শুনে মনোজের চোখে এক মুহূর্তের জন্য ঝলকানি দেখা গেল। তবে নিজেকে সামলে নিয়ে সে কিছুটা বিষণ্ণ গলায় বলল, পিতাজি, কথাটা এত সহজ নয়, এটা তো কোটি টাকার ব্যাপার। শিবপ্রসাদ বাবু শান্ত স্বরে বললেন, তুমি এত চিন্তা করছো কেন বাবা? আমার যা কিছু আছে শেষ পর্যন্ত তো তোমাদেরই। গ্রামের জমি বিক্রি করে যে টাকাটা পাবো সবই তো তোমার আর মীরার জন্য। সেই টাকাই নতুন বাড়িতে লাগানো যাক। এই কথা শুনে মনোজ তার আনন্দ লুকিয়ে রেখে মীরার দিকে তাকালো। তারপর বলল, বাবা, আপনি যদি এভাবে বলেন তাহলে আমরা খুব শিগগিরই ভালো কোনো সোসাইটিতে বাড়ি খোঁজা শুরু করতে পারি। পরের দিন থেকেই মনোজ আর মীরা শহরের নামি দামি সোসাইটিগুলোতে নতুন বাড়ি দেখতে শুরু করলো। একের পর এক বড় ফ্ল্যাট আর বিলাসবহুল বাড়ি দেখলো তারা। শেষ পর্যন্ত একটি বড় অভিজাত বাড়ি তাদের খুব পছন্দ হয়ে গেল। এক দুদিনের মধ্যেই চুক্তি পাকাপাকি করতে অগ্রিম টাকা দিতে হবে। নতুন বাড়ির কথা ভেবে মনোজ আর মীরা দুজনেই ভীষণ খুশি ছিল। শুরুর দিকে তারা শিবপ্রসাদ বাবুর খুব ভালো যত্ন নিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তার শরীরের ব্যাপারে অবহেলা শুরু হয়ে গেল।
একদিন শিবপ্রসাদ বাবু উঠোনে খাটিয়ায় শুয়ে জোরে জোরে কাশছিলেন। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। মীরা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, বাবা, আপনি কি সময় মতো ওষুধ খাননি? দুর্বল কণ্ঠে শিবপ্রসাদ বাবু বললেন, না মা, ওষুধ শেষ হয়ে গেছে। মনোজকে বলেছিলাম, কিন্তু মনে হয় ও আনতে ভুলে গেছে। ঠিক তখনই ভেতর থেকে মনোজ বেরিয়ে এলো। কথাটা শুনে সে বলল, আরে বাবা, আমাকে ক্ষমা করবেন। অফিসের কাজ এত চাপ ছিল যে ওষুধের কথা মাথায় ছিল না। হালকা কাশির ফাঁকে শিবপ্রসাদ বাবু বললেন, ঠিক আছে বাবা, পরে ওষুধ এনে দিও। এখন আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে চলো। উনি দেখলে ঠিক ওষুধ লিখে দেবেন। কিন্তু মনোজ তাড়াতাড়ি গাড়ির চাবি তুলতে তুলতে বলল, বাবা, এখন ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। আমাদের ব্যাংকে যেতে হবে নতুন বাড়ির ডিল পাকা করতে। যে অগ্রিম টাকা দিতে হবে তার জন্য এফডি ভাঙাতে হবে। আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার মধ্যেই আমি ওষুধ এনে দেব। শিবপ্রসাদ বাবু ক্লান্ত কণ্ঠে বললেন, আমার শরীরটা খুব খারাপ লাগছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে মীরা তাড়াতাড়ি বলল, বাবা, আমাদের ব্যাংকে বেশি সময় লাগবে না, আপনি একটু বিশ্রাম নিন, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। মনোজ গাড়ি স্টার্ট করলো এবং মীরাকে নিয়ে ব্যাংকের দিকে রওনা দিল। শিবপ্রসাদ বাবু একা কাশতে কাশতে সেই খাটিয়াতেই শুয়ে রইলেন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে লাগলো। শিবপ্রসাদ বাবুর কাশির শব্দ শুনে নিশা বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নেমে এসে তার অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে বলল, আঙ্কেল, আপনার তো খুব খারাপ অবস্থা। দাদা আর বৌদি কোথায়? খুব কষ্ট করে শিবপ্রসাদ বাবু শুধু এতটুকুই বলতে পারলেন, ব্যাংকে গেছে, কিছু কাজ আছে। নিশা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করে বলল, প্রকাশ, আঙ্কেলের অবস্থা ভালো না, ওনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শিবপ্রসাদ বাবু দুর্বল স্বরে আপত্তি জানালেন, না মা, চিন্তা করো না, মনোজ আর মীরা এলেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। নিশা উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু ততক্ষণে যদি শরীর আরো খারাপ হয়ে যায়? আপনার ইনহেলার কোথায়? সেটা নিলে কাশিটা কিছুটা কমবে। নিশা জিজ্ঞেস করতেই শিবপ্রসাদ বাবু বললেন, মা, সেটাও শেষ হয়ে গেছে। মনোজকে বলেছিলাম, কিন্তু ও আনতে ভুলে গেছে। নিশা সঙ্গে সঙ্গে প্রকাশকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ ইনহেলার নিয়ে হাজির হলো। ইনহেলার নেওয়ার পর শিবপ্রসাদ বাবুর কাশি কিছুটা কমলো। তখন প্রকাশ বলল, আঙ্কেল, আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। শুধু ইনহেলার দিয়ে এমন অবস্থায় চলবে না। শিবপ্রসাদ বাবু সংকোচের সঙ্গে বললেন, কিন্তু এত কিছুর কি দরকার? মনোজ আর মীরা তো আসছেই। প্রকাশ দৃঢ় গলায় বলল, আঙ্কেল, আপনি আমাদের পর বলে ভাবছেন কেন? আমরাও তো আপনার সন্তানের মতোই। এই কথা বলেই প্রকাশ গাড়ি বের করলো এবং শিবপ্রসাদ বাবুকে ডাক্তারের কাছে নিয়ে গেল। যাওয়ার সময় শিবপ্রসাদ বাবু নিশা আর প্রকাশকে মন ভরে আশীর্বাদ করলেন। জামাই বাড়িতে থেকেও শিবপ্রসাদ বাবুর প্রতিটি দিন আগের মতোই কাটছিল। না যত্ন, না আশ্রয়। মনোজ আর মীরা নিজেদের জগতে ব্যস্ত ছিল। শিবপ্রসাদ বাবু যখনই কোনো কাজে মনোজকে ডাকতেন, সে প্রায়ই এড়িয়ে যেত আর বলতো, বাবা, এখন সময় নেই, কাল অফিস থেকে ফেরার সময় এনে দেব। এই উত্তর এতবার শুনতে শুনতে শিবপ্রসাদ বাবু একসময় আর আশা করাই ছেড়ে দিলেন। মীরাও ধীরে ধীরে তার প্রতি উদাসীন হয়ে পড়েছিল। কখনো কিটি পার্টি, কখনো শপিং, এই নিয়েই তার দিন কাটত। বাড়িতে থাকলেও সে বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করতেই ব্যস্ত থাকত। একদিন সকাল 11টা বেজে গেল। সাধারণত মনোজ বেরানোর পর মীরা বাবাকে জলখাবার দিয়ে দিত, কিন্তু সেদিন সে এখনো খাবার নিয়ে এলো না। খাটিয়ায় শুয়ে শিবপ্রসাদ বাবু ডাক দিলেন, মীরা মা, জলখাবার দাও। ভেতরে মীরা ফোনে কথা বলছিল। তুই জানিস আমরা যে বাড়িটা নিয়েছি সেটা কতটা দারুণ? একটা একটা জিনিস একদম আমার পছন্দের। কিটি পার্টিতে যারা নিজেদের হাই সোসাইটি ভাবে তারা সবাই আমার বাড়ি দেখে জ্বলে পুড়ে মরবে। শিবপ্রসাদ বাবু আবার ডাকলেন, মা, শুনছো? কিন্তু তার কণ্ঠ মীরার কথার ভিড়ে হারিয়ে গেল। তিনি উঠোনেই শুয়েছিলেন, তাই তার ডাক বাইরে পর্যন্ত পৌঁছেছিল। নিশা সেই ডাক শুনে বাইরে এলো। নমস্কার আঙ্কেল, সব ঠিক আছে তো? আপনি জলখাবার খেয়েছেন? না মা, মীরাকে বলছিলাম, বোধহয় ব্যস্ত আছে।
নিশা সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘর থেকে একটি থালায় জলখাবার এনে তার সামনে রাখলো। আঙ্কেল, আগে এটা খান। আর আপনার ওষুধ কোথায় রাখা আছে? ডাইনিং টেবিলে থাকবে, এনে দিলে খেয়ে নেব। নিশা তৎক্ষণাৎ ওষুধ আর জলের গ্লাস এনে দিল। আবেগে ভরে শিবপ্রসাদ বাবু বললেন, মা, তুমি সব সময় আমার পাশে থাকো। ঈশ্বর তোমাকে খুব সুখে রাখুন। প্রকাশও প্রায়ই এসে শিবপ্রসাদ বাবুর পাশে কিছুক্ষণ বসত, খোঁজ খবর নিত। এখন তো ওষুধ শেষ হলে শিবপ্রসাদ বাবু সরাসরি প্রকাশকেই ফোন করতেন। আর প্রকাশ বারবার না করলেও জোর করে ওষুধের টাকা তার হাতে গুঁজে দিতেন। দিন কেটে যাচ্ছিল। মনোজ আর মীরা তাদের স্বপ্নের বাড়িতে উঠে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। রেজিস্ট্রির দিনও খুব কাছে এসে গিয়েছিল। দুজনেই ভীষণ উত্তেজিত। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে মীরা আনন্দে লাফাতে লাফাতে বলল, শুনছো, আমরা এবার নতুন বাড়িতে শিফট করতে যাচ্ছি। তাহলে কি তোমার মনে হয় না একটা ভালো গাড়িও কেনা উচিত? আর বাড়ির ফার্নিচারও আরামদায়ক আর ঝাঁ চকচকে হওয়া উচিত। আত্মীয় স্বজন, তোমার বন্ধু, আমার বান্ধবীরা সবাই তো বাড়ি দেখতে আসবে। মনোজ হেসে বলল, কথাটা ঠিকই মীরা। আর তোমার বাবার যে 5 কোটি টাকা আসছে, তার মধ্যে আমরা তো মাত্র 3 কোটির বাড়ি কিনছি। বাকি টাকা তো থাকছেই। সেগুলো দিয়ে আরামদায়ক ফার্নিচার আর একটা বিলাসবহুল গাড়ি কিনতে পারবো। মীরা খুশিতে সায় দিল। এমনিতেও এই বয়সে বাবার এত টাকা দিয়ে কি বা করার আছে? ওনার তো শুধু বাড়িতে আরামে থাকলেই হলো, বাকিটা আমরা সামলে নেব। এদিকে গত কয়েকদিন ধরে শিবপ্রসাদ বাবুর মনে এক অজানা অস্থিরতা কাজ করছিল। বুক ভার হয়ে থাকতো, শ্বাস নিতে কষ্ট হতো। অবশেষে সেই দিনটিও এসে গেল, যেদিন তার জমির রেজিস্ট্রি হওয়ার কথা। মনোজ আর মীরা দুজনেই ভীষণ উৎফুল্ল। মনোজ বলল, বাবা, তাড়াতাড়ি করুন, আজ জমির রেজিস্ট্রির দিন, তৈরি হয়ে নিন। ক্লান্ত স্বরে শিবপ্রসাদ বাবু বললেন, আজ শরীরটা ভালো লাগছে না, বুকটা খুব ভার লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই কথা শুনে মনোজের ভেতরে রাগ হলো, কিন্তু সে নিজেকে সংযত করে বলল, বাবা, আজ আপনার যাওয়াটা খুব জরুরি। না গেলে রেজিস্ট্রির তারিখ পিছিয়ে যাবে। আর জমির টাকা হাতে না এলে আমরা আমাদের বাড়ির রেজিস্ট্রি কিভাবে করব? মীরাও বলল, হ্যাঁ বাবা, আজ যেতেই হবে। তোমাকে তো শুধু গাড়িতে বসে থাকতে হবে, কাজ শেষ হলেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। দুঃখী গলায় শিবপ্রসাদ বাবু বললেন, মা, শরীর যদি ঠিক থাকতো আমি কি না করতাম? এখন তো উঠবারও শক্তি নেই। তবুও মনোজ আর মীরা জেদ করলো। শিবপ্রসাদ বাবুকে গাড়িতে বসিয়ে তারা কোর্টের দিকে রওনা দিল, কিন্তু সময় গড়াতে লাগলো, তারা আর ফিরে এলো না। গাড়ির ভেতর শিবপ্রসাদ বাবুর দম বন্ধ হয়ে আসছিল। তিনি দু একবার ফোন করলেন, প্রতিবার একই উত্তর, আর একটু সময় লাগবে, তারপরই ডাক্তার দেখাবো। তার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। শেষ পর্যন্ত কোনো রকমে সাহস জোগাড় করে তিনি প্রকাশকে ফোন করলেন। তার কণ্ঠ কাঁপছিল, প্রকাশ, আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে, দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি চলে এসো। এই কথা শুনে প্রকাশের বুক কেঁপে উঠল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ল এবং শিবপ্রসাদ বাবুর বলা জায়গায় পৌঁছে গেল। ততক্ষণে শিবপ্রসাদ বাবুর অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। প্রকাশ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে পৌঁছে ডাক্তার পরীক্ষা শুরু করলেন। এদিকে মনোজ আর মীরা যখন শিবপ্রসাদ বাবুকে নিতে বাইরে এলো, তারা হতভম্ব হয়ে গেল। গাড়িতে শিবপ্রসাদ বাবু নেই, ফোন করলেও তার মোবাইল বন্ধ। দুজনেই ঘামে ভিজে গেল। বাবার চিন্তার চেয়েও বড় হয়ে উঠল আরেকটা ভাবনা, আজ যদি টাকা হাতে না আসে তাহলে নতুন বাড়ির রেজিস্ট্রি আর সেখানে ওঠা আরও পিছিয়ে যাবে। ঠিক তখনই মনোজের ফোনে প্রকাশের কল এলো। সব কথা শুনে মনোজ রাগে চিৎকার করে উঠল, প্রকাশ, তুমি আসলে কি প্রমাণ করতে চাইছো? বাবাকে হাসপাতালে নিয়ে গিয়ে হিরো হতে চাও? প্রকাশ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, কিন্তু আঙ্কেলের অবস্থা এমন ছিল যে এক মুহূর্ত দেরি হলেই প্রাণ চলে যেতে পারত। তোমার কাছে রেজিস্ট্রিটাই কি বাবার স্বাস্থ্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? মনোজ এবার পুরোপুরি ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, হ্যাঁ, আমার পরোয়া আছে।
শুধুমাত্র তোমার জন্যই আজ আমাদের কাজ প্রায় হয়ে গিয়েও শেষ হলো না। তুমি মাঝখানে এসে সবকিছু নষ্ট করে দিলে। এদিকে ডাক্তারি পরীক্ষার পর যে সত্যটা সামনে এলো তা শুনে প্রকাশ স্তব্ধ হয়ে গেল। শিবপ্রসাদ বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল। ডাক্তার স্পষ্ট করে বললেন আর সামান্য দেরি হলে যে কোনো কিছু ঘটে যেতে পারত। ২-৩ দিনের চিকিৎসার পর শিবপ্রসাদ বাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন। এখন তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, কিন্তু হাসপাতালে থাকার পুরো সময়টাই প্রকাশই তার দেখাশোনা করেছিল। কারণ মনোজ তো আদালত কচেরির কাজেই ব্যস্ত ছিল। তার এক মুহূর্ত ফাঁকা ছিল না। ডাক্তার জানিয়েছিলেন শিবপ্রসাদ বাবুর এখন সম্পূর্ণ বিশ্রাম ও যত্নের প্রয়োজন, কিন্তু মনোজ আর মীরার কাছে এসব কথা শুধু শোনার বিষয় ছিল। তাদের মাথায় ঘুরছিল শুধু নতুন বাড়ি আর সেই বাড়ি সংক্রান্ত কাজ। শিবপ্রসাদ বাবু বাড়ি ফিরে আসার পর প্রকাশ আর নিশা সিদ্ধান্ত নিল তারা আর এই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকবে না, অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে সরে যাবে। এদিকে জমির রেজিস্ট্রির তারিখ পিছিয়ে যাওয়ায় মনোজের মুখে সারাক্ষণ বিরক্তি আর অসন্তোষ লেগেই থাকতো। একদিন নতুন করে রেজিস্ট্রির তারিখ ঠিক হওয়ার পর মনোজ বলল, বাবা, এবার যেভাবেই হোক এই কাজটা শেষ করতেই হবে। এইবার আর কোনো বাধা আসা চলবে না। মীরাও তার কথায় সায় দিল। শিবপ্রসাদ বাবু তাদের এই ব্যবহার দেখে গভীরভাবে অবাক হলেন। অনেকক্ষণ চুপ করে বসে ভাবলেন, কিন্তু এবার তিনি মনে মনে ঠিক করে ফেলেছিলেন তাকে কি করতে হবে। কয়েকদিনের মধ্যেই জমির রেজিস্ট্রি সম্পন্ন হলো। বাড়ি ফিরে শিবপ্রসাদ বাবু মনোজ আর মীরাকে ডেকে বললেন, আমি ঠিক করেছি জমি বিক্রি করে যে টাকা পেয়েছি তার মধ্যে থেকে ৩ কোটি টাকা আমি তোমাদের বাড়ির জন্য দেব, বাকি টাকা আমার কাছেই থাকবে। এই কথা শুনেই মনোজ তাড়াতাড়ি বলে উঠল, কিন্তু বাবা, আমাদের তো বাড়ির জন্য ফার্নিচার, ইন্টেরিয়ার, একটা বিলাসবহুল গাড়িও দরকার। এই সবই তো ওই টাকার মধ্যেই ধরেছিলাম। শিবপ্রসাদ বাবু শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, বাড়ির জন্য যা দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। এই টাকা আমি আমার জীবনের কঠোর পরিশ্রমে উপার্জন করেছি। এই টাকাটা আমি কিভাবে ব্যবহার করব সে সিদ্ধান্তটা আমাকে নিতেই দাও। সেটাই ভালো। এই সময়ই ঘরে ঢুকলো প্রকাশ আর নিশা। আপনি ডেকেছিলেন আঙ্কেল? প্রকাশ জিজ্ঞেস করলো। হ্যাঁ, তোমাদেরই ডেকেছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। এসো, বসো। শিবপ্রসাদ বাবু গভীর নিঃশ্বাস নিয়ে কথা শুরু করলেন। প্রকাশ, আমি সারা জীবন খুব পরিশ্রম করেছি। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি কাটিয়েছি শুধু মেয়ের আর পরিবারের সুখের কথা ভেবে। কিন্তু এখন আমি জীবনের সেই পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে চোখ ঝাপসা হয়ে যায়, কিন্তু সম্পর্কের সত্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। আমি জমি বিক্রি করে যে ৫ কোটি টাকা পেয়েছি তার মধ্যে ৩ কোটি টাকা আমি মীরা আর মনোজের বাড়ির জন্য দিয়ে দিয়েছি। বাকি ২ কোটি টাকা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত। এই কথা শুনে মনোজ অস্থির হয়ে উঠল। তাড়াতাড়ি বলে উঠল, বাবা, কিন্তু ওই টাকাগুলো তো আমাদের ভবিষ্যতের জন্যই। বাড়ির জন্য এখনো অনেক কাজ বাকি। তখন শিবপ্রসাদ বাবু হাত তুলে তার কথা থামিয়ে বললেন, মনোজ, আমি তোমার প্রয়োজনগুলো জানি আর তোমার উদ্দেশ্যও বুঝি। আমি যতটা পারতাম করেছি। এবার বাকি টাকাগুলো আমি নিজের কাছেই রাখবো। একজন বাবা আর কতদিন মেয়ের বাড়িতে থাকবে? আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। মীরা অবাক হয়ে বলল, কিন্তু বাবা, আপনি গ্রামে একা কিভাবে থাকবেন? শিবপ্রসাদ বাবু শান্ত স্বরে উত্তর দিলেন, না, আমি গ্রামে থাকবো না। আমি ঠিক করেছি আমি প্রকাশ আর নিশার সঙ্গেই আমার বাকি জীবন কাটাতে চাই। আমার নিজের কোনো ছেলে বৌমা ছিল না, কিন্তু ওরা আমাকে ছেলের মতো বৌমার মতোই সেবা করেছে। এই কথা শুনে প্রকাশ আর নিশার চোখে জল এসে গেল। শিবপ্রসাদ বাবু কথা চালিয়ে গেলেন, ওরা আমার জন্য যা করেছে তার ঋণ কোনো টাকায় শোধ করা যায় না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছি জমি বিক্রির বাকি টাকাগুলোর প্রকৃত অধিকার ওদেরই থাকবে। এবার ওরা আর ভাড়া বাড়িতে নয়, বরং নিজেদের বাড়িতে থাকবে। আর হ্যাঁ, আমার মৃত্যুর পর গ্রামের বাড়িটাও ওদেরই হবে। শীঘ্রই আমি আমার উইল করিয়ে দেব। প্রকাশ হাত জোর করে বলল, আঙ্কেল, আপনি আমাদের সঙ্গে থাকতে চান, এটা জানাটাই আমাদের জন্য অনেক বড় কথা। কিন্তু দয়া করে এর মধ্যে টাকা পয়সা আনবেন না। আমাদের টাকার কোনো প্রয়োজন নেই।
প্রকাশের কথা শুনে শিবপ্রসাদ বাবুর মন ভরে গেল। তবুও তিনি নিজের সিদ্ধান্তে অটল রইলেন। মনোজ আর মীরার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। তারা প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু শিবপ্রসাদ বাবুর কঠোর কণ্ঠস্বরেই তারা চুপ হয়ে গেল। মনোজ, মীরা, তোমরা হয়তো এটা বুঝতে পারোনি যে সম্পর্ক কখনো টাকায় কেনা যায় না। যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, প্রকাশ তখন আমাকে আশ্রয় দিয়েছে, আর নিশা একেবারে নিজের মেয়ের মতো আমার দেখাশোনা করেছে। এই টাকা এখন ওদেরই। এ নিয়ে আর কোনো আলোচনা হবে না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, আর শিবপ্রসাদ বাবু উঠে নিজের জিনিসপত্র গুছোতে চলে গেলেন। আজকের প্রশ্ন: শিবপ্রসাদ বাবু যখন মেয়ের বাড়িতে এসেছিলেন, তখন তাকে কে হসপিটালে ভর্তি করেছিল? তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।